তুষার, আপনার কাছে জানতে চাই, তিনি যেটা বললেন যে অন্তর্বর্তী সরকার ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে এবং ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের এক ধরনের চেয়ারের প্রতি তাদের মায়া জন্মেছে। আপনাদের বক্তব্য কি এই বিষয়ে, এবং আপনাদের যে অবস্থান এটাও কিন্তু আসলে সবার কাছে পরিষ্কার না। একই সাথে বৈষম্য বিরোধী একদিকে নাগরিক কমিটি, আবার ছাত্র উপদেষ্টা, সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে যে কারা আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, কোন জোটটা কিংবা কোন গোষ্ঠীটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মনে করি যে মানুষের মধ্যে কোনো ধোঁয়াশা নাই। প্রথম কথা হচ্ছে যে কারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। যে তিনজনকে আমরা সরকারে দেখতে পাচ্ছি তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, ছাত্রদের না। কারণ তারা যদি এই গভর্নমেন্টে না যেত তাহলে এই গভর্নমেন্টের কোনো লেজিটিমেসি থাকতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ছাত্রদের পক্ষে সরকারের এক ধরনের অবস্থান। না, আমি এটা কিন্তু বাস্তবতা কিন্তু পুরোপুরি উল্টো। আমরা গত কয়েকটা ইস্যুতে দেখেছি, প্রোক্লেমেশন, সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো ইস্যুতে বিএনপি যা বলেছে সরকার তা শুনেছে, ছাত্রদের কথা সরকার শোনে নাই। এটা বরং ছাত্রদের রাজনীতিটা হচ্ছে ব্যবস্থা পরিবর্তনের রাজনীতি। সরকার, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যেটা বলছে সরকার সেই কথাই বলছে। শুরুর দিকে ডক্টর ইউনূস বলতেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, পরবর্তী কিন্তু বলা শুরু করেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে আমি সেটা করবো, আর রাজনৈতিক দল না চাইলে আমরা করবো না। তো এটা একেবারে সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এটা সত্য যে তিনজন ছাত্র বা যারা ছাত্র ছিলেন গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছেন, এটা সত্য। তার মানে পুরো সরকারটাই ছাত্রদের, এরকম বলার কোনো কারণ নেই। এই সরকারটা সবারই, যেমনই হোক, যত দুর্বলই হোক, যাই হোক, আরেকটি কথা বলেছেন ডক্টর ইউনূস যা বুঝেন তাই করেন, এই ব্যাপারটি তাহলে কি? না, এটা আমরা তো ব্যক্তির যে প্রসেসটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যে সংস্কার হতে হবে, সংস্কার পরে নির্বাচন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি করেন নাই, ফলে তিনি বোঝেন না। এটা এইভাবে আমি ভাবতে চাই না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোই সকল কিছু বোঝে। যদি সেটা সত্যি হতো তাহলে বাংলাদেশে তো এত বড় বড় ফ্যাসিবাদ, এত বড় বড় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা লগি বৈঠার মতো 111 এইসব আসতো না। তো এগুলোতে এসেছে আমরা রাজনৈতিক দলগুলো পিসফুল ট্রানজিশনটা কীভাবে হবে, ক্ষমতার মিনিমাম যেটা একটা রাষ্ট্রে মিনিমাম, আপনি আমি দুটো রাজনৈতিক দল, আমাদের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা পদ্ধতি থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে। এটাতে আমরা ঐক্যমতে আসতে পারিনি গত 53 বছরে। এই কারণে দেশে 111 হচ্ছে, দেশে এই যে ফ্যাসিবাদ এসেছে, এখন এই যে গণ অভ্যুত্থান করতে হলো। ফলে রাজনৈতিক দলগুলো সকল কিছু বুঝে আছে এবং তাদের হাতে সকল কিছু দিয়ে দিতে হবে। এটা তো আমরা দেখেছি দিয়ে কি হয়েছে। এবং ছাত্ররাও এর আগে বাংলাদেশে বারবার ইতিহাসে, এখন ধরেন ছাত্ররা 3 জন সরকারে গেছে, এটা অনেকেরই সহ্য হচ্ছে না, বোঝা যাচ্ছে, কিন্তু ইতিহাস তো বলতেছে যে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। দেওয়ার পরে তারা কিন্তু তাদের কাজে ফেরত গেছে, পড়াশোনা এবং অন্যান্য কাজে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কোনো ধরনের পরিবর্তন করেছে? 3 জোটের উপরেখা হলো না কেন? এই জবাব কি রাজনৈতিক দলগুলো দিয়েছে? যে এরশাদকে আপনি পতন ঘটালেন, সেই এরশাদ কিভাবে আবার মৃত্যুর আগদিন পর্যন্ত রাজনীতিতে বহাল থাকতে পারলো? এবং 91 সালের প্রথম নির্বাচনেই এরশাদ 35টা আসন পেল। এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কোনো উত্তর পাই নাই। ফলে দেশের পরিবর্তনের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে দলের দোষ নাকি এই দেশের মানুষ যারা ভোট দিয়েছে? আপনি যে নির্বাচন এরশাদের ভোটের আসনের কথা বললেন, নাকি এই দেশের মানুষের চরিত্র কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য? না, বাংলাদেশের যদি সবচেয়ে অগ্রসর, এখানে অনেকগুলো পক্ষের মধ্যে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, জনগণ, এরকম আমরা যদি ছাত্র শক্তি পক্ষ করি, সবচেয়ে অগ্রসর পক্ষ আসলে জনগণ। কারণ তারাই বারবার ইতিহাসের, আপনি দেখুন গত জানুয়ারিতেই তো বিএনপির নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছিল, নির্বাচনের দাবিতে আন্দোলন ছিল। সেই আন্দোলন তো বিএনপি সফল করতে পারে নাই। তারপর জুলাইয়ে জনগণ কিন্তু নেমে এই সরকারের পতন ঘটিয়েছে। ফলে সবচেয়ে অগ্রসর জনগণকে দোষ দিয়ে লাভ নেই। রাজনৈতিক দলগুলো ডেলিভার করতে পারে নাই। প্রত্যেকটা ঐতিহাসিক পরিবর্তনের পরে, এই 5 আগস্টের পরেও এত বড় ঘটনা ছাত্র এবং জনতা ঘটালো। পরের রোডম্যাপটা যেখানে নিয়ে যাওয়া দরকার, সেটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি করেছে? নির্বাচনের দাবি জানানো ছাড়া রাজনৈতিক দলগুলো কি করেছে? কিচ্ছু করেনি। আমরা দেখতে পাচ্ছি তারা শুধু নির্বাচন এবং এক ধরনের থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ, যে বাধা দেবো আমরা। এইটা তো রাজনৈতিক দলগুলোর তো বক্তব্য তাদেরকে কিছু করার জন্য আসলে আহ্বান করা যাচ্ছে না, যেটা কিনা না, এটা ঠিক না, আহ্বান করা যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি উল্টোটা। প্রত্যেকটা জিনিসে রাজনৈতিক দলগুলোই গিয়ে সরকারকে বলছে এটা করতে হবে। আজকেও তার প্রমাণ, আজকেও তারা ওইভাবেই কথা বলেছে, বাধা দেবো আমরা। তারা বলেছে 5 আগস্টের মতো দরকার হলে আবার অভ্যুত্থান করতে হবে, আন্দোলন করতে হবে। তার মানে বলতে যাচ্ছে 5 আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ একই রকম আছে। তো 5 আগস্টের আগের কী ধরনের বাংলাদেশ আমরা ছিলাম সেটা তো আমরা জানি। সো এই সমস্ত দিক বিবেচনায় আমরা মনে করি যে সংস্কারে যেটুকু মিনিমাম সংস্কার ঠিক করা হয়েছে, এটুকু না করতে দেয়া। আপনি শ্রীলঙ্কায় দেখেন, শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার আসতে 2 বছর সময়, এই 2 বছর সময় আমরা দিতে চাইবো না। এটা এবং চাপ প্রয়োগ করে নির্বাচনের দিকে যাব, সকল কিছু আগের মতো থাকবে, আবারও জনগণ রক্ত দেবে। এইটা তো রাজনৈতিক দলগুলোর এরকম দাবি জানানো উচিত না। তাদের উচিত সংস্কারগুলো করলে তাদেরই উপকার হবে। কিভাবে উপকার হবে? এখন যদি আপনি এই বিদ্যমান ব্যবস্থার রেখে নির্বাচনে যান, আপনি নিশ্চিত থাকেন বিএনপি যদি নির্বাচনে যেতে বিএনপি অভ্যুত্থানের মুখে পড়বে।
এবং অভ্যুত্থানের মুখে পড়লে এখন যে আজকে আপনি নাহিদ ইসলামের মুখে শুনলেন যে আওয়ামী লীগের কিন্তু রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নাই, বিএনপিরও কিন্তু একই অবস্থা হবে। ফলে এই যে ব্যবস্থার সংস্কার, এটা করলে বিএনপি লাভবান হবে যে তারা যদি এমনকি বিরোধী দলে থাকে তারা রাজনীতিতে থাকতে পারবে। আমরা ওইটার কথা বলছি যে আপনি ভাই সরকারে থাকেন আর বিরোধী দলে থাকেন, বিএনপি তো রাজনীতিতে থাকেন। বড় ভয়ের জায়গাটা এখানেই, বিএনপি তো ক্ষমতার স্বপ্ন দেখে। তাদেরকে আপনার মন্তব্য কিংবা অনেকের মাঝে শুনি আমরা যে বিএনপি বিরোধী দলে থাকলেও তার লাভ হবে, তাহলে বিএনপির না বিরুদ্ধে না, এই মুহূর্তে বিএনপি যদি এবারে নির্বাচনে জনগণ যদি বিএনপি ভোট দেয় বিএনপি যাবে, কিন্তু আমরা বলছি যে যদি ব্যবস্থার পরিবর্তন না করেন তাহলে নির্বাচন আবারও লিঙ্গারিং করা কিংবা নির্বাচন না দেওয়ার এরকম ঘটনা ঘটতে পারে, তখন আবারও অভ্যুত্থান করতে হতে পারে। এ কারণে এই নির্বাচনের পরের নির্বাচনে যদি জনগণ বিএনপিকে বিরোধী দলে রাখে, বিএনপি অন্তত রাজনীতিতে থাকবে। কিন্তু যদি অভ্যুত্থান আবার করতে হয় তাহলে যার বিরুদ্ধে সেটা করতে হবে, এমনকি আমাদের বিরুদ্ধে যদি করতে হয় আমাদের কিন্তু রাজনীতি থাকবে না। এই কারণে আমরা বলছি যে সেটেলমেন্টটা এমন হওয়া উচিত যে আপনি সরকারে থাকেন কি বিরোধী দলে থাকেন, আপনি রাজনীতিতে থাকেন, কিন্তু যদি ব্যবস্থা পরিবর্তন না করে আপনি মানে সরকারে থাকেন এবং তখন আবার জেনজির পরে জেন আলফা যদি এসে একটা অভ্যুত্থান করে, তখন কিন্তু যার বিরুদ্ধে অভ্যুত্থান হবে তার রাজনীতি করাটা কঠিন হবে। এই বাস্তবতা এই বোঝা উচিত। পরিস্থিতিতে আসলে আপনারা যেহেতু নাগরিক কমিটির পক্ষ থেকে আপনি এসছেন, প্রতিনিধিত্ব করছেন এবং আপনি একই সাথে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন, এই পরিস্থিতিতে বিএনপি যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় এবং নির্বাচন হয়ে যায়, সংস্কারগুলো ঠিকঠাকভাবে না হয়, তাহলে আসলে আপনাদের করণীয় কি কিংবা আপনারা কি করবেন? সংকটগুলো কিন্তু থাকবে, সংকটগুলো থাকবে। সেই সংকটগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আমরা এখনই বলতে পারছি না। তবে যে দাবিগুলো সমাজে উঠেছে এই দাবিগুলো কিন্তু ভ্যালিড থেকে যাবে, কারণ মানে সংস্কারের প্রস্তাবগুলো আপনার সামনে আছে, এগুলোকে তো আমরা রাজনৈতিক ইস্যু করব, এবং এগুলো যখন রাজনৈতিক ইস্যু হবে তখন এগুলো না মানলে গণ আন্দোলন হবে, বা জনগণ যেটার পক্ষে থাকবে জনগণ আবারও তখন রাস্তায় নামবে, কারণ সংকটটা ঘনীভূত হবে আপনি যদি এই সমাধানটা শেষ না করেন। ফলে এটা বিএনপির জন্যই ভালো যে একটা মিনিমাম সংস্কার শেষে তারা যদি সরকারে যায় তাহলে তারা দেশটা শান্তিতে চালাতে পারবে।